শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত ও বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই ওই আয়োজন হয়েছে বলে দাবি করেন তিনি। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও তার দাবি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। যে গণজাগরণ, যে মহাবিপ্লব ৫ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। আমি আবারও এই ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই মুহূর্তে ইসিতে ব্রিফ চলছে, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। এখন 1 মিনিটের জায়গায় 30 সেকেন্ড আসছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল জানিয়ে দিচ্ছি। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আই রিপিট, মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে, তারিখ হচ্ছে 13ই আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার মানে নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে, সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেই না, আপনাদের শিডিউলটা দিলাম, আমরা আগাবো। যখন যে প্রশ্নটা আসবে, তথ্য আসবে, আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসিতে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আন্দোলনের ঘটনা প্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিও, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন ডিজিটাল প্রদর্শনী জায়গা পেয়েছে এই জাদুঘরে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। তবে আজ প্রথম দিনের সব টিকিট বুধবার বিকেলের মধ্যেই বিক্রি শেষ হয়েছে। বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুরে দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘর। মূল ভবনে যেতে প্রতিদিন 3টি সময়সীমা রাখা হয়েছে। প্রতিবার সর্বোচ্চ 300 জন করে 2 ঘন্টার জন্য প্রবেশ করতে পারবেন। বিকেল 3টা থেকে 4টা বিরতি দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। অনলাইন বুকিং এর পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। এর আগে বুধবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রথম দিনে এসে আর কি খুবই ভালো লাগতেছে। জুলাইয়ের ইতিহাসগুলো আমরা ঘটনাগুলো নতুনভাবে অনুভব করব। আর এই স্মৃতিগুলা সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব। আর এটা আগামীর প্রজন্মের জন্য, যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে ওনাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ, কারণ তারা ইতিহাস থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা জুলাইয়ের সময় ছাত্র জনতার মাধ্যমেই তো দেশ জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। তো এটা বড় একটা যে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়েছে। না হয় এই একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি পরবর্তী প্রজন্মের জন্য। না হয় এটা জাদুঘর হিসেবে যদি না রাখা হতো তাহলে পরবর্তী আবার এভাবেই ধারাবাহিক চলতে থাকতো। এটা পরবর্তীর জন্য অবশ্যই স্মৃতি হিসাবেই থাকবে। আমি এক শহীদের বাবা। এই জুলাই আন্দোলনে আমার ছেলেও শহীদ হয়েছে। এর জন্যই আমি এই ছেলের কি জিনিসটা এখানে আনা হয়েছে এটা দেখার জন্য আমি আসছি। দেখার জন্য কালকা চেষ্টা করছি, পাইনি, আজকে ঢুকার পরে আজকে সব জায়গায় উপরে নিচে সব জায়গায় খুঁজে আমার ছেলের কোনো স্মৃতি এখনো পাইনি। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু, যুক্ত হব তার সঙ্গে। অপু, স্মৃতি জাদুঘরে সকাল থেকে দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন? এছাড়া জাদুঘর ঘুরতে এসেছেন যারা, তারা কি বলছেন জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা এই জুলাই জাদুঘরটিতে ছিলাম। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সকাল 11টার পরে কিন্তু এখানটিতে প্রবেশ করে। এখন আমরা যেখানটিতে রয়েছে অর্থাৎ জুলাই স্মৃতি জাদুঘরের এটি দ্বিতীয় তলায়। এই কক্ষটি মূলত এলইডি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 36 জুলাইয়ের সকল যে চিত্র যেগুলো রয়েছে সেইটি কিন্তু এই কক্ষে এলইডির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, ছবি তুলছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, অর্থাৎ এই স্মৃতি জাদুঘরে এসে তারা কিন্তু সেই জুলাইয়ের যে রাজপথের সেই দিনগুলো সেগুলো কিন্তু তারা অনুধাবন করতে পারছেন। এবং পাশাপাশি এখানে শুধু দর্শনার্থী আসছেন তা নয়, এখানে শহীদ পরিবারের মা বাবা ভাই বোন তারা আসছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন তাদের সন্তানদের যে স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে সেগুলো কিন্তু তারা দেখতে এসেছেন। এবং একজন শহীদের বাবা তিনি অভিযোগ করে বলেছেন যে তার বাসা থেকে সেই স্মৃতিগুলো নিয়ে আসা হলো, এখানে সেগুলো তিনি খুঁজে পাননি, সেটি কিন্তু আক্ষেপ করে বলেছেন। এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এইখানটিতে আসলে বর্তমানে যখন বিএনপি এবং জামাতের ভিতরে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেই বিভেদ তারা পরবর্তী সময়গুলোতে দেখতে চান না। এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তারেক রহমান, তিনি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন এবং এই এলইডির ভিতরে আমরা 36 জুলাই সব আন্দোলনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সংক্ষেপে যদি ছোট করে অনুভূতিটা বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসছি নড়াইল থেকে, লোহাগাড়া নড়াইল থেকে। আসলেই এই 24 পরবর্তী গণ অভ্যুত্থান এটা নিজ চোখে দেখার জন্য এখানে আসছি। আসলেই দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্ট সরকার সে কীভাবে মানুষের উপর নির্যাতন করেছে এইগুলো দেখার জন্য, এই স্যাম্পলগুলো দেখার জন্য, যাতে করে পরবর্তী প্রজন্মকে বলতে পারি যে আমাদের বাংলাদেশে একজন ফ্যাসিস্ট সরকার ছিল, তার পতন হয়েছিল 5 আগস্ট, এইভাবে করে তাদেরকে যাতে বলতে পারে। আর এই যদি বলেন যে এই যেই ভিডিও ফুটেজ এইগুলো দেখে আমি একটা জিনিসই বুঝতে পারি, এতক্ষণ ধরে এইগুলো খুব আগ্রহের সাথে দেখতেছিলাম। আমি এটা দেখে এটাই বুঝতে পারছি যে ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কেউ আসে কেউ যায়। কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় তাহলে বাংলাদেশের আপামার জনসাধারণ এবং বাংলাদেশের যত যুব সমাজ আছে, ছাত্র আছে, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি। ধন্যবাদ আপনাকে। এখানে শুধু জুলাইয়ের যে স্মৃতি সেগুলো নয়, এর বাইরেও কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে যে সকল অন্যায় অবিচার গুম খুন হয়েছে। ধন্যবাদ অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই স্মৃতি জাদুঘর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। দর্শক, আমরা আবারও একটু ইসিতে যেতে চাই। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিছুক্ষণ আগেই ব্রিফ হয়েছে, আমরা আরেকটু বিস্তারিত জানবো আমার সহকর্মী ফারজান আক্তারের কাছ থেকে। ফারজানা, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন।
মৌটুসী কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব গণমাধ্যমে ব্রিফ করে রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল সেটি জানিয়েছেন এবং দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগস্টের 20 তারিখ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে এবং মনোনয়ন দাখিলের সময় 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং মনোনয়ন দাখিল করতে হবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে, যেহেতু তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং মনোনয়ন যাচাই বাছাই হবে 16 আগস্ট যে প্রক্রিয়া থাকে সেই অনুযায়ী এবং এখানে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট এবং ভোট গ্রহণ আসলে 20 তারিখ। এবং মোটসে আপনি কিন্তু জানেন যে গত মাসের 24 তারিখ যে দেশের 22তম যিনি রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু তার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন এবং সে সময় সেই আসনটি শূন্য হয়ে গেছিল এবং নিয়ম অনুযায়ী কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পরবর্তী 90 দিনের মধ্যে আবার রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় এবং এরপর কিন্তু আমরা দেখেছি একই মাসের 28 তারিখ প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে কমিশনাররা এবং ইসি সচিব তারা কিন্তু সেই সময়ের যে স্পিকার ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তার সাথে কিন্তু কথা বলেছিলেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে এবং সে সময় কিন্তু নির্বাচন কমিশন আমাদের জানিয়েছিলেন যে তারা আসলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত, তবে সেদিন আসলে তারা যে তফসিল বা সময় সেই সময় কিন্তু আমাদের জানাতে পারেনি এবং আজ সকালে কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে খবর পেয়েছিলাম এই যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য আসলে সংসদ থেকে যারা ভোটার কিন্তু এখানে যারা এমপি রয়েছেন সংসদ সদস্য তারা এই ভোটারদের তালিকা কিন্তু আজ নির্বাচন কমিশনে এসেছিল এবং সকালে এই তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন নিজেরা একটি বৈঠক করছে। সেই বৈঠকের পরে কিন্তু আসলে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল তারা সেটি নির্ধারণ করেছেন এবং এই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু সংসদ সদস্য যারা আছেন তাদের ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে আসলে নির্বাচন কমিশনার যিনি আছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরউদ্দিন তিনি প্রধান নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। মোটুসী। ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসি থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। সংসদে বসে মিথ্যাচার না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দেন, নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা মেনে নেওয়া হবে না। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন ক্ষমতায় গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি। এ সময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি 5 সেপ্টেম্বর লং মার্চ সহ মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে 11 দলীয় ঐক্য। রাশেদ আনিসের রিপোর্ট। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এই অবস্থান কর্মসূচি পালন করে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এই সময় জোটের নেতারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী শোয়াফ প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে। তার দাবি গেল 5 মাসে সরকারের পারফরমেন্স মাইনাসে। আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন সংসদে বসে সরকার মিথ্যাচার করছে। বিভিন্ন দাবি আদায়ে আগামী 5 সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম লং মার্চ সহ 3 মাসের লাগাতার কর্মসূচি ঘোষণা করেন তিনি। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এ সময় জামাতের আমির অভিযোগ করেন নতুন করে সরকার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না। রাশেদ আনিস, 71, ঢাকা।
টানা সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার রাত থেকে গ্যাসের চাপ বাড়ায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটাই কমেছে। সিএনজি স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার মধ্যরাত থেকে যানবাহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে। তবে ফেনীর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সহকর্মীদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার রাত থেকে সরবরাহ ও চাপ বাড়ায় চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন কমেছে। গ্যাস নিতে আসা গাড়ি চালকেরা জানান, এখন মাত্র 5 থেকে 10 মিনিট অপেক্ষা করেই গ্যাস সংগ্রহ করা যাচ্ছে। সিএনজি স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার রাত থেকে যানবাহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে। মানে লাইনে দাঁড়াতে হয় নাই, এখন নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। এখন হয়তো স্বাভাবিকভাবে হয়েছে। ভোর 4টার দিকে মানে একদম ফ্রি হয়ে গেছে, গাড়ি আর ছিল না। প্রবলেম দেখে আসি নাই গত কয়েকদিন, তেলেই চালাইছি। আজকে লাইন কম দেখে আসলাম। তো গতকাল 7 ঘন্টা দাঁড়িয়ে পাইছি, আজকে 7-8 মিনিট দাঁড়িয়ে পাইছি। ঢাকার ধামরায়ে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার 7টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক দেখা গেছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই গ্যাস নিতে পেরে খুশি চালক ও পাম্প কর্তৃপক্ষ। খুব ভালো লাগতেছে, পাম্প ফাঁকা পাই পাওয়া যায়। মানে আজকে দেখা যাচ্ছে যে গাড়ির চাপও নাই, গাড়িও কম, বাট প্রেশার মোটামুটি ভালো। তবে ফেনীতে গ্যাস সংকট এখনো স্বাভাবিক হয়নি। অধিকাংশ আবাসিক এলাকায় গ্যাসের চাপ এখনো কম। রান্নাবান্না সহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গ্যাস না থাকায় জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন কার্যত বন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। 4-5 দিন পর্যন্ত আমরা এই সিএনজি গাড়ি নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি। সরকারে গ্যাসটা বন্ধ করে দিয়েছে, আমরা গরিবের পেটে লাথি মারতেছি। আমাদের গাড়ির লোন আছে, আমরা কিভাবে দেবো? আমরা গাড়ি না চালাইলে আমরা কি খাবো? আমাদের বাড়ি অনেক কষ্ট হইতেছে। সমস্ত ড্রাইভাররা আসি আমাদেরকে জ্বালাতন করতেছে, কখন দিবে, কিন্তু আমরা তো এটার কোনো আপডেট নেই, আমরা কোনো নিউজও পাইতেছি না। নারায়ণগঞ্জের স্বস্তিতে আছেন সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চালকরা। বৃহস্পতিবার ভোর থেকে রূপগঞ্জের 5টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ায় বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। মানে 100-120-130 এরকম পাওয়া যায় গ্যাস আর কি। এর রাত 11টা বাজে গ্যাস পেয়েছি, 2 পাম্পতে 230 গ্যাস পেয়েছি। সবাই মনে হয় যেন একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কিন্তু ওনার আতঙ্ক নাই। যদি গ্যাস সঠিকভাবে পাওয়া যায় তাহলে আমগো মনে খুব আনন্দ পাবো। এখন যদি গ্যাস ঠিক মতো আমরা পাই, আমাদের সুবিধা এবং যাত্রী অসুবিধা। ইনলেটার চলছে 60-65, বর্তমানে একটু ভালো, আগের তুলনায় 1 সপ্তাহ পর থেকে এখন বর্তমান খুবই ভালো। আল ইমরান, 71। দর্শক, গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে ধামরাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, কখন থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে? এছাড়া গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কি কি চিত্র আসলে আপনার চোখে পড়েছে জানাবেন। মোটরসাই, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পৌর শহরের একটি সিএনজি পাম্পে। এই পাম্পে আমি দেখতেছি স্বাভাবিকভাবে যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু করছে। আমরা যেটা জানতে পেরেছি, বুধবার রাত থেকেই মূলত যে শিল্প কারখানা বন্ধ রয়েছে, সেই কারণেই কিন্তু পাম্পগুলোতে গ্যাসের চাপ বেড়েছে, যে কারণে আমরা সেরকম কোনো দীর্ঘ সারির চিত্র দেখতে পাইনি। আমরা দেখেছি যে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি গাড়ি আসার সাথে সাথে কিন্তু গ্যাস নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা যে পাম্পটিতে রয়েছে দেখতে পাচ্ছি কিছু গ্যাস নেওয়ার সারি তৈরি হয়েছে। এই পাম্পটিতে সবসময় দীর্ঘ সারি থাকে, যেহেতু এই পাম্পটি প্রেশার উঠিয়ে গ্যাস সরবরাহ করে। আমি যদি একজনের সাথে একটু কথা বলি যে আপনারা কবে থেকে গ্যাস সরবরাহ ভালো পাচ্ছেন? হ্যাঁ, আপনারা সবাই জানেন যে বিগত 15-20 দিন ধরে গ্যাসে যেভাবে সংকট চলতেছে, তো আপনাদের প্রথমেই 71 টিভিকে ধন্যবাদ জানাই যে জনসাধারণ মানুষের যে ভোগান্তি এটা আপনারা তুলে ধরতেছেন। ঠিক আছে, আপনাদের মধ্যে আমরা জানাইতে চাই সরকারকে যে গত 3 দিন ধরে আমরা যেভাবে গ্যাস পাইতেছি, ঠিক আছে, এভাবে যদি আমরা গ্যাস পাইতে থাকি তে মোটামুটি আমরা কাজকর্ম করে সংসার মোটামুটি চালাতে পারব। ধন্যবাদ। শুনছিলেন যে তিনি বলছিলেন যে 3 দিন যাবৎ তারা কিন্তু গ্যাস যে স্বাভাবিক নিয়মে সরবরাহ সেটি কিন্তু পাচ্ছে, যে কারণে কিন্তু তারা স্বস্তিতে রয়েছে। আরেকটা বিষয় যদি জানাই, আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে ধামরাই জোনাল অফিস যে রয়েছে তিতাস, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন, গতকাল
থেকেই মূলত তারা তাদের যে প্রেশার সেটি ভালো পাওয়াতে কিন্তু এই সিএনজি স্টেশনগুলো সহ বাসাবাড়িতে সরবরাহ করতে পারছেন, যে কারণেই কিন্তু এই জটলা কমেছে। আমরা দেখেছি বাসাবাড়িতেও গ্যাস সরবরাহ পাচ্ছেন, যে কারণে বাসাবাড়িতেও বর্তমানে গ্যাসে রান্না চলছেন। আর এই সরবরাহ ভালো পাওয়াতেই কিন্তু চালকরা স্বস্তি প্রকাশ করেছে। ধন্যবাদ রাসেল, আপনি খোঁজখবর রাখবেন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, ধামরাই থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাসেল হোসেন। একদিকে লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিলের চাপে উভয় সংকটে বিদ্যুতের গ্রাহকরা। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ নতুন দাম ও বাড়তি ব্যবহারের যুক্তি দেখালেও সিস্টেম লস, চুরি, অপচয়ের বোঝা গ্রাহকের কাঁধে চাপানোর অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বলছেন সংকটের এই সময়ে গ্রাহক ক্ষতি এড়াতে উদ্যোগ নিতে হবে শিডিউল ভিত্তিক লোডশেডিংয়ের। রাকিব হোসেনের রিপোর্ট। ওয়াল ফ্রেম, ফ্রিজ ম্যাগনেট সহ 20টি ক্যাটাগরির হাজারখানেক শৌখিন পণ্য তৈরি করছে হাতবাক্স। পুরান ঢাকার এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন প্রায় 8 কোটি টাকা। পরিকল্পনা আগামী বছরের শুরু থেকে সরাসরি রপ্তানির মাধ্যমে ব্যবসা আরও সম্প্রসারণের। কিন্তু বেশ কিছুদিন ধরে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। আমার কারেন্ট আমি পাচ্ছি না, সেজন্য আমার অপারেশনস ব্যাহত হচ্ছে, এবং অপারেশনস ব্যাহত হওয়াতে ইনডাইরেক্টলি আমার কস্টিংও বেড়ে যাচ্ছে। এটা তো একটা সাংঘাতিক বিপদ, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে আমাদের কম্পিটিটিভনেস কমে যাচ্ছে। অন্যদিকে লোডশেডিংয়ের মাঝেও বাড়তি বিল গুনতে হচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানকে। সংশ্লিষ্টরা বলছেন 4টি মেশিনে লোহার বিভিন্ন পণ্য তৈরিতে সারা বছরই বিদ্যুতের ব্যবহার থাকে প্রায় একই রকম, কিন্তু মাস দুয়েক ধরে গুনতে হচ্ছে দ্বিগুণ বিল। 4 থেকে 4,500 টাকা হলে মাস চলে যেত, এখন 9,000 টাকা, 9-10,000 টাকার মতো লাগে। এটা কি শীতকালের সাথে গরমকালের হিসাব মিলাচ্ছেন? না, এখানে ফ্যান চললে আর কয়টাই চলে, ফ্যান তো আর সবসময় চলে না। গেল জুন থেকে কার্যকর হয়েছে বিদ্যুতের 17% বাড়তি দর। শুধু তাই নয়, এই সময়ে গরমের কারণে বেড়েছে ব্যবহারও। ফলে গ্রাহকদের বাড়তি বিল গুনতে হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। তবে বিশ্লেষকরা বলছেন সিস্টেম লস, চুরি, অপচয়ের বোঝা গ্রাহকের কাঁধে চাপানো হলেও এমন পরিস্থিতি দেখা দিতে পারে। এক্সিডেন্টদের যখন কোটা চাপাই দিচ্ছে, যেখানে 15-16-17% হচ্ছে, সেখানে সে 10-11 করতেছে, যেটা হওয়া উচিত 3-4-5। তো ওই সিস্টেম লসটাই জন্য এই ভুতুরে বিলটা, মানে সেইটা কোথেকে কভার করবে? ওইটা তো মানুষ আর জানে না সিস্টেম লস কি, মানুষ জানে বিলটা। আপনি সচেতন না, আপনি দেখেন না, কিন্তু যখনই আপনাকে বিল বেশি করবে তখনই কিন্তু আপনি এটা চেক করার একটা চান্স আছে। কাজেই এটা খুব হাইলি আনলাইকলি যে ইচ্ছা করে কেউ একটু করে বেশি করে রেখে আসে। তবে এটা যেহেতু লেখার সুযোগ আছে, কাজে ভুল লেখারও সুযোগ আছে। পিজিসিবির তথ্য মতে চলতি মাসে লোডশেডিংয়ের গড় হার দৈনিক 2000 মেগাওয়াটের উপরে, যার পেছনে বড় কারণ গ্যাস সংকট। বুয়েটের এই অধ্যাপক বলছেন, এমন পরিস্থিতিতে শিডিউল করে লোডশেডিং দিলে বড় ক্ষতি থেকে রেহাই পেতে পারেন গ্রাহকরা। এটা করে দিলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। যারা এসএমই আছে তারাও জানে যে তাদের লোডশেডিংটা কখন হবে, যারা বাসা বাড়িতে আছে তারা জানে ওই সময় কারেন্ট থাকবে না। আমরা সেই হিসাবে আমরা আমাদের দৈনিক কাজগুলো, আমাদের পানির পাম্পটা আমি চালায় রাখতে পারি, মানে সব কিছু কিন্তু ওইভাবে ম্যানেজ করা যায়। কারণ আমার তো রিসোর্স লিমিটেড, আমাদের গ্যাস নাই, আমাদের ইলেকট্রিসিটি প্রচুর কস্টলি হয়ে গেছে, আমরা কোল দিয়ে আপাতত ম্যানেজ করতেছি। দেশে বিদ্যুতের সর্বোচ্চ সরবরাহ রেকর্ড 17,200 মেগাওয়াট, আর বর্তমানে ইউনিট প্রতি খুচরা মূল্য গড়ে 10 টাকা 63 পয়সা। রাকিব হোসেন, 71, ঢাকা। রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দূষণ কমাতে প্রতিটি কারখানায় ইটিপি প্ল্যান্ট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি
এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। কথায় আছে, অপরাধী যত বড় ধুরন্ধরই হোক না কেন, অপরাধের কোনো না কোনো সূত্র রেখেই যায়। ঢাকার দক্ষিণখানে ঠিক এমন ঘটনাই ঘটেছে। দন্তচিকিৎসক স্ত্রীকে হত্যার পর জানালার গ্রিল কেটে ডাকাতির নাটক সাজান স্বামী সোহেল রানা, কিন্তু শেষ রক্ষা হয়নি। জানালার কাছে পাওয়া জুতার ছাপের সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন তিনি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখানের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এই দন্তচিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তাকে হত্যা করে ঘরের মালামাল লুটে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডি সদস্যরা। শুরু হয় তদন্ত। এক পর্যায়ে গ্রিল কাটা জানালার ভেতরের বারান্দায় একটি জুতার ছাপ পায় সিআইডি। পরে বাসা থেকে উদ্ধার করা একজোড়া জুতার সাথে সেই ছাপের মিল পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, জুতাটি ছিল নিহতের স্বামী সোহেল রানার। নিজের স্ত্রীকে হত্যা করে অন্যের উপর দায় চাপাতে এভাবে জানালার গ্রিল কেটে ফেলেছিলেন স্বামী, আর নাটক সাজানোর চেষ্টা করেছিলেন গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে তার স্ত্রীকে হত্যা করে লুটে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন পুলিশের জালে। এই হত্যার ঘটনায় নিহতের বোন সারা সুলতানা পলি বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন, যাতে গ্রেপ্তার দেখানো হয়েছে পিনুর স্বামী সোহেল রানাকে। পিনুর বোনের দাবি, সোহেল রানা দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত। এসব নিয়ে প্রায়ই পিনুকে মারধর করতেন তিনি। ভাড়াটিয়া চলে গেছে তার যন্ত্রণায়, ভাড়াটিয়ার ওয়াইফের সাথে। এপ্রিলে আমার বোন একবার এমন আহত করছে মাইরা ওকে, তখন সে এই যে দক্ষিণ থানার মধ্যে তার জিডি করছে। তো একজনকে হত্যা করলে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটাই আমি দেখতে চাই। পিনু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী গ্রেপ্তার হওয়ার পর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়েছেন। একটা স্ত্রী স্বামীর কাছে নিরাপত্তা, স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? শুনেই তো ডরাইতেছি যে স্বামী যদি মারা মানুষের মা বাপ ফালাই স্বামীর কাছে আছে, সেই স্বামী যদি মারা যাইব কোথায়? এখন আমি শুনছি, শুনি আমি তো শরীর কাঁপতেছে আমার কথা শুনি, বুঝছেন? এগুলি কি আমাদের এলাকার মাঝে কেমন এই ঘটনা হলে আমি তো আশ্চর্য লাগে। পুলিশ বলছে, শুরু থেকেই পিনুর স্বামীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেছে। তাছাড়া গ্রিল কাটা জানালার কাছে শুধু তারই জুতার ছাপ মিলেছে। এসব বিষয়ে পিনুর স্বামী সোহেল রানাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিতরে যখন আমরা চেষ্টা করছিলাম তখন ভিতরে একটা আপনার জুতার ছাপ পাওয়া যায়। এই জুতার ছাপটা আমরা করতে করতে আমরা ট্রেস করি, যে ওনাকে জিজ্ঞেস করি যে এই জুতার ছাপটা তো আমার পাশে একটা জুতা ছিল, এক জোড়া জুতা, বলে এই জুতা কার? তো আমাদের জুতা ছিল তো ওনার সাথে মিলে যায় আর কি জুতার বিষয়টা। একটাই মাত্র জুতার ছাপ। যদি এখানে কয়েকজন আসতো বা তাদের কয়েকটা ছাপ পাওয়া যেত, তাহলে ভিতর জিনিসটা একটু কোশ্চেন এটা এরাইজ, আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা, যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? তার জুতার ছাপটা তো ওনার হাজব্যান্ডেরই। ওনার বক্তব্য আমরা রেকর্ড আছে, ওনার বক্তব্য যেগুলি বলছে এগুলি আমরা মিলানোর চেষ্টা করছি, কিন্তু বক্তব্যের মধ্যে অমিল পাওয়ার যার কারণেই ওনাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আর কি। প্যাকেটগুলো সব পাওয়া যাচ্ছে এখনো আমরা। সোহেল রানা উত্তরার একটি ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করেন। সবার দাবি, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থেকে নিলাম অযোগ্য হওয়া 5 কন্টেইনারের অন্তত 91 মেট্রিক টন এনার্জি ড্রিঙ্ক ও শ্যাম্পু ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস অকশন শেডে বৃহস্পতিবার দুপুরে এই পণ্যগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করা শুরু করে। কাস্টমস কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে 5 কন্টেইনারের সব পণ্য ধ্বংস করা হবে। 2019 ও 2022 সালে পণ্যগুলো আনা হলেও বিভিন্ন আইনি জটিলতায় এগুলো বন্দরে পড়েছিল। নির্ধারিত সময়ে আমদানিকারকরা পণ্যগুলো না নেওয়ায় এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এই কারণে কাস্টমস কর্তৃপক্ষ এগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেয়।
আজকে আমাদের কাস্টমস অপশন শেডে 5 কন্টেনার এনার্জি ড্রিঙ্কস এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টস লাইক শ্যাম্পু এই ধরনের পণ্য আমরা আজকে এখানে ডিসপোজ করব বা ধ্বংস করব। আর এছাড়াও আমাদের প্রায় পাইপলাইনে আরও প্রায় 150-200 কন্টেনার রয়েছে, যেগুলো আমরা ধ্বংসের উদ্যোগ নিয়েছি এবং অলরেডি আমরা যেখানে ধ্বংস করব সেই স্থানটা তৈরি করার প্রস্তুত করার কাজ করেছি। দর্শক, এবার একটু যেতে চাই চট্টগ্রামে। সেখানে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, আজও তার ব্যতিক্রম নেই, কিন্তু কেন এই জলাবদ্ধতা আর বর্তমান চিত্রটা আসলে কি দেখছেন জানাবেন। রাতব্যাপী বৃষ্টি হয়েছে। সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গার আবহাওয়া অফিস। তবে চট্টগ্রামে আজকে সব জায়গায় জলাবদ্ধতা হয়েছে তা নয়, মূলত আগ্রাবাদের ব্যাপারীপাড়া এবং মুহুরীপাড়া এই দুটো জায়গায় জলাবদ্ধতা হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে জলাবদ্ধতার কারণে এখনো পানি রয়ে গেছে। তবে চট্টগ্রামের যেসব জায়গায় আগে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যেত সেই সব জায়গায় কিন্তু আজকে জলাবদ্ধতা সেই পরিমাণে আমরা দেখতে পাইনি। আর যেসব জায়গায় পানি হয়েছিল সেগুলো খুব দ্রুত পরিমাণে নেমে গেছে। আর এই মুহুরীপাড়া এবং ব্যাপারীপাড়া যেখানে এখনো পানি রয়েছে সেখানের মানুষরা আমাদেরকে বলেছেন যে এখানে ময়লা আবর্জনার কারণে মূলত যে ড্রেনগুলো রয়েছে সেখান থেকে পানি নিষ্কাশন হতে পারছে না, এই কারণেই এইখানকার জলাবদ্ধতা স্থায়ী রয়ে গেছে। যদিও গত বছর এখানে পানি হয়নি বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই বছর সেই ড্রেনগুলো পরিষ্কার না হওয়ার কারণে পানি সহজে খালে গিয়ে পড়ছে না, এটাই এখানকার মানুষজন জানিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি সকালে বৃষ্টিপাতের কারণে এখনো পর্যন্ত পানি থাকায় বাসাবাড়ি, নিচতলার বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। এবং এলাকাবাসীর দাবি দ্রুত সময়ে এখানকার যে ড্রেন নালা এগুলো পরিষ্কার করে যাতে তাদের দুর্ভোগ থেকে, জলাবদ্ধতার দুর্ভোগ থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া হোক, এটি হচ্ছে এখানকার মানুষের চাওয়া। এবং তারা চান যে বিশেষ করে এই আগ্রাবাদের এই মুহুরীপাড়া, ব্যাপারীপাড়া সহ এই সংলগ্ন এলাকাগুলোর যে জলাবদ্ধতা সেটি যেন তৈরি না হয়, সেজন্য সিটি কর্পোরেশন, সিডিএ সহ অন্যান্য সংস্থা যারা জলাবদ্ধতা নিরসনে কাজ করছে তারা এখানে দৃষ্টি দেবে, এই দাবি এখানকার এলাকাবাসীর। তো এটি ছিল চট্টগ্রামের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে জলাবদ্ধতা সেটি সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ আপনাকে। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জীবনভর মৃত্যুকে নিত্যধারা প্রাণের মতোই সত্য জেনেছেন তিনি। মৃত্যু যেন তার কাছে অসীমের পানে ধাওয়া, সেথায় নেই কোনো বিচ্ছেদ। প্রয়াণ দিবসে তার মৃত্যু ভাবনার কথা জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার। মৃত্যুময় পৃথিবীতে ম্রিয়মান বিষাদের বিপরীতে নিত্যধারা প্রাণের মতোই সত্য জেনেছেন মৃত্যুকে। জীবন 13 বছর বয়সে মায়ের মৃত্যু, 24 বছর বয়সে কাদম্বরী দেবীর মৃত্যু, আরও পরে স্ত্রীর কিংবা সন্তানের অকাল প্রয়াণ। রবীন্দ্রনাথের জীবনে অশ্রুর দীর্ঘ মালার মতো গেঁথে গিয়েছিল মৃত্যু। এতগুলো মৃত্যু তার জীবনে এসেছে এবং মৃত্যুকে তিনি আসলে জীবনের আরেকটি রূপে অনুধাবন করেছেন, যে জীবন এবং মৃত্যু, আবার জীবন মৃত্যু একটা যেন অনন্ত ধারা। মরণরে তুহু মম শ্যাম সমান। শ্যাম অর্থাৎ তার প্রিয়তমের মতো তাকে আলিঙ্গন করবেন অথবা তাকে জড়িয়ে ধরতে পারেন, এরকম শ্যামের মতো মৃত্যুকে ভাবতে পেরেছেন কজন কবি। তার হাত ধরে এগিয়ে যেতে চাইছেন। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। মৃত্যুশোকে অকপট বলেছেন, আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমির উপর সংসারের ছবিটা দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। জীবনকে তো উপভোগ করলেনই, মরণেরও জীবনের আরেকটা রূপ হিসেবে দেখছেন। ফলে এইভাবে রবীন্দ্রনাথকে একটা জীবনটা একটা অনন্ত আনন্দ ধারায় তার কাছে ধরা দিয়েছে। নিজে যখন মৃত্যুর মুখোমুখি সেই 22শে শ্রাবণ 1348 বাংলার দ্বীপ্রহর, শ্রাবণের আকাশে সেদিন মেঘ ছিল না, বরং মধ্য গগনে সূর্য যখন
কিরণ ছড়াচ্ছিল। ব্রাহ্মমন্ত্র শুনতে শুনতেই ঘুমের দেশে অস্ত গেলেন ভরা জীবনের রবি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।